সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল জেড আয়োজিত নিয়মিত সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান জেড ফোকাসে। আপনাদের সঙ্গে আছে আমি সাঈদ খান। আলোচনার জন্য প্রতিদিনের মতো আজ আমাদের সাথে একজন অতিথি রয়েছেন। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন মেহেদী হাসান পলাশ। তিনি চিটাগং হিল ট্র্যাক্স রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান। পলাশ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা জানেন জেড ফোকাসে আমরা প্রতিদিনের দিনের উল্লেখযোগ্য খবর ধরে বিশ্লেষণ করে থাকি। অতিথির মুখ থেকে গুরুত্বপূর্ণ বিষয় ব্যাখ্যা বিশ্লেষণ শুনে থাকি। আজ আমাদের হাতে অনেকগুলো খবর রয়েছে। পলাশ, আপনি জানেন যে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বা একটি সংকট রয়েছে গত প্রায় 2017 সালের পর থেকেই, সেটি হচ্ছে রোহিঙ্গা সংকট। এই রোহিঙ্গা সংকট নিয়ে রাজনীতি হয়েছে, রোহিঙ্গা নিয়ে আর কূটনীতিতেও নানানভাবে আমরা পর্যুদস্ত হয়েছি। প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্পর্কের অবনতি উন্নতি নানান হিসেব নিকেশ হয়েছে এবং দাতাগোষ্ঠী কখনো আগ বাড়িয়ে দিয়েছে, কখনো আবার দাতাগোষ্ঠী মুখ ফিরিয়ে নিয়েছে। সাম্প্রতিক সময়ে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে রোহিঙ্গা ক্রাইসিসটি আবারও মাথাচড়া দিচ্ছে। সীমান্তে আরও 50,000 রোহিঙ্গা অপেক্ষায় রয়েছে, তারা বাংলাদেশে ঢুকবার জন্য চেষ্টা করছেন নানানভাবে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরপরই কিন্তু রোহিঙ্গা প্রত্যাবর্তনের একটি উদ্যোগের কথা বেশ তোড়জোড় বা পালে হাওয়া লেগেছিল, কিন্তু সেটিও শেষ পর্যন্ত হয়নি। সর্বশেষ গত সপ্তাহে রোহিঙ্গা সংকট মোকাবেলায় মালয়েশিয়ার ভূমিকা প্রত্যাশা করে বাংলাদেশ, এই কথাটি বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। আসলে রোহিঙ্গা ক্রাইসিসটা কতটা প্রকট, এটা আমরা কেন পুশব্যাক করতে পারছি না এবং ডে বাই ডে এর সংখ্যা বাড়ছে। আপনি হিসেব করলে দেখবেন যে গত 2017 সালের পর থেকে রোহিঙ্গা এদের বার্থ রেটটাও অনেক বেশি, যেই কারণে প্রচুর শিশু জন্ম নিচ্ছে, তারা বাংলাদেশের আলো বাতাসে বেড়ে উঠছে এবং আমাদের প্রতিবেশ এবং আইনশৃঙ্খলা অনেক কিছুই হুমকির মুখে পড়ছে। যদিও এই বেল্টটাই আমাদের ট্যুরিজম বেল্ট হিসেবে আমাদের অর্থনীতিতে বেশ ভূমিকা রাখছিল। ধন্যবাদ সাঈদ খান এবং জিটিভির দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনি যে ইস্যুটা বললেন, বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর মধ্যে একটি, যেটি আজকে আমরা আলোচনা করছি। রোহিঙ্গা সমস্যা তো আমাদের সবসময়ই ছিল, তবে 2017 সালের 25 আগস্ট আপনার নতুন রূপে যে সমস্যাটা এসছে সেটাকে আমরা অনেক বেশি প্রাধান্য দিচ্ছি। এরপর থেকে আসলে রোহিঙ্গা, আমার ব্যক্তিগত বিবেচনায়, আমি যেহেতু ওই অঞ্চল নিয়ে সাংবাদিকতা করি, আমি নিজে বহুবার রোহিঙ্গা ক্যাম্পে গিয়েছি, ওখানে রোহিঙ্গাদের সাথে কথাবার্তা বলেছি। আমি ভাষাঞ্চরে যেখানে রোহিঙ্গা ক্যাম্প আছে সেখানে গিয়েও বেশ কিছুদিন থেকেছি। ক্যাম্পের ভিতরে এই যে থাকার অভিজ্ঞতা থেকে রোহিঙ্গাদের সাথে সরাসরি যোগাযোগ, এখনো অনেক রোহিঙ্গা মাঝি এবং রোহিঙ্গাদের সাথে তরুণদের সাথে আমার ভালো যোগাযোগ আছে। তো সেই অভিজ্ঞতা থেকে আমি যেটা দেখি বা তাদের কাছ থেকে আমি যেটা পাই, এবং বাংলাদেশ সরকার যেভাবে কাজ করছে, এই যে আমরা বলছি ডোনার এজেন্সিস যেভাবে কাজ করছে, আইএনজিও যেভাবে কাজ করছে, বিদেশিরা যেভাবে চিন্তা করছে, এইগুলোর সাথে আসলে মিলে না। আমাদের এখানে রোহিঙ্গা সমস্যার সমাধানের নামে মূলত এক ধরনের রাজনীতি হয়েছে। আমি যদি বলি, আমার বিবেচনায় আমি কখনোই দেখি না বাংলাদেশ এই সমস্যা সমাধানের কোনো চেষ্টা আন্তরিকভাবে করেছে, নিজস্বভাবে করেছে। বাংলাদেশ এই সমস্যা নিয়ে রাজনীতি করেছে না, কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু একটি উদ্যোগ নিয়েছিলেন এবং তিনি কিন্তু সফলতা দেখিয়েছেন। আমি ওইটা পরে আসছি, আমি ওই অংশে যাই নাই, ওইটাতে আমি পরে আসছি। কখনো বলেছেন না, আমি কখনো আমি তো আলোচনাটা শুরু করেছি 17 সাল থেকে, 1.5 দশক। আমি শুরু করেছি 17 সাল থেকে। 17 সাল থেকে যে এই 17 সালে যে রোহিঙ্গা ইনফ্লাক্সটা হয়েছে, 17 সাল থেকে যে রোহিঙ্গা ইনফ্লাক্সটা হয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করছি মেইনলি। ওটা আমরা হয়তো এক্সাম্পল হিসাবে দু একটা কেস নিয়ে আসবো। তো তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে রোহিঙ্গা নিয়ে আসলে বাংলাদেশ যেটা চেয়েছে, এখানে আপনি দেখেন রোহিঙ্গারা যখন আসলো, আমি যতদূর জানি আমাদের দেশের গোয়েন্দা সংস্থা সমূহ সরকারকে রিপোর্ট করেছিল রোহিঙ্গাদেরকে বাংলাদেশে ঢুকতে না দেওয়ার, কিন্তু সরকারের হাইকমান্ড থেকে সরকারি নির্দেশে তাদের জন্য গেট সীমান্ত খুলে দেওয়া হলো এবং তারা চলে আসলো, বানের মতো নানাভাবে আসলো। এবং এই আসার পরে দেখা গেল যে আপনার বাইরে থেকে একটা আওয়াজ তোলা হলো, শেখ হাসিনা মাদার অফ হিউম্যানিটি।
এবং এই কার্ডটা ব্যবহার করে 2018 সালের রাতের ভোটটাকে তিনি বৈধতা দিয়েছেন। এই কার্ডটা ব্যবহার করে, আমি আবার স্পেসিফিক ভাবে বলি, শাপলা চত্বরের কার্ড ব্যবহার করে যেমন 2014 সালের নির্বাচনটা তিনি করেছেন, আর এই মানে রোহিঙ্গা কার্ডটা ব্যবহার করে 2018 সালের রাতের ভোটটাকে তিনি বৈধতা দিয়েছেন ইন্টারন্যাশনালি। তো এই যে মানে রোহিঙ্গা ইস্যু ব্যবহার করে মানে শুরু থেকে শেষ পর্যন্ত শেখ হাসিনা এটাকে রাজনীতি করে তার নিজের ফায়দা লুটতে চেয়েছেন। তিনি এই বাংলাদেশ এই সমস্যাটা সমাধান করতে চেয়েছে সবসময়, মানে আমেরিকা কিভাবে চায়, ইউরোপীয় ইউনিয়ন কিভাবে চায়, ভারত কিভাবে চায়, চায়না কিভাবে চায়, এইভাবে অ্যাডজাস্ট করে প্রত্যেককে সন্তুষ্ট করে এই সমস্যাটা সমাধান করতে চেয়েছেন। কিন্তু বাংলাদেশ কি চায়, বাংলাদেশের কি চাওয়া উচিত, বাংলাদেশের কি করা উচিত, এই বিষয়টা সবসময় আমাদের বিবেচনার মধ্যে গৌণ হয়েছিল। এইটা আমরা কোনোদিনই মানে এক্সপ্লোর করি নাই বা করতে চাই নাই বা দেখি নাই। আমরা সবসময় চাই, ওই যে আপনি বললেন যে আমাদের প্রধান উপদেষ্টা মালয়েশিয়ার সহযোগিতা চেয়েছে, মালয়েশিয়ার সহযোগিতা আমাদের দরকার আছে। মালয়েশিয়া এখন আসিয়ানের যেহেতু মানে প্রেসিডেন্ট হিসাবে আছেন, মালয়েশিয়ার দরকার আছে। কিন্তু প্রশ্নটা হলো যে আমার নিজের শক্তিটা আমি কতটুকু ব্যবহার করেছি, আমার নিজের সক্ষমতা আমি কতটুকু ব্যবহার করেছি, আমি নিজে যেটা করতে পারি সেটুকু কতটুকু করেছি। বিদেশিরা সবসময় যেটা করে তারা তাদের স্বার্থ এর ভিতরে ঢুকিয়ে দেয়, এবং আমরা সেটাকে দেখেছি। আমেরিকা যখন এখানে এসছে, আমেরিকা এখানে এই অঞ্চলে তাদের যে ইন্দো প্যাসিফিক পলিসি, সেই পলিসির নিরিখে তারা এটা করেছে। ঠিক একইভাবে আপনার ইন্ডিয়া, তারা তাদের যে এখানে পলিসি আছে সেই পলিসি তারা চেষ্টা করেছে। আপনি জানেন যে C2A-তে যে কালাদান মাল্টিমোডাল প্রজেক্ট আছে, সেটা ইন্ডিয়ার ওয়ান অফ দ্য লাইফ লাইন, মানে অর্থাৎ ইন্ডিয়ান মূল ভূখণ্ডের বাইরে থেকে এই যে নর্থ ইস্টের সাথে যোগাযোগের জন্য একটা লাইফ লাইন, সেটা এখানে তার একটা বড় স্বার্থ রয়ে গেছে। এবং একই সাথে যেহেতু 7 সিস্টার্সের সাথে তার বিশাল সীমান্ত রয়ে গেছে এবং এই বিষয় এইগুলো রয়েছে, তো সেই বিষয়টা ইন্ডিয়া আগে দেখেছে। এবং তার বাইরে থাকে চায়না, চায়নাও এখানে তার একটা বড় স্বার্থ রয়েছে মিয়ানমার কেন্দ্রিক। এবং সেই স্বার্থটা কি, সে তার যে দক্ষিণ পূর্ব যে অঞ্চল, সে ইউনিয়ন প্রদেশ থেকে সে সরাসরি থ্রু মিয়ানমার বঙ্গোপসাগরে আসতে চেয়েছে। এবং বঙ্গোপসাগরের মধ্যে অলরেডি মানে আমাদের যে বঙ্গোপসাগরে চায়না 2টা ডিপ সি পোর্ট করেছে, একটা কিয়াকফিউতে এবং একটা রেঙ্গুনে। এবং সেই 2টা ডিপ সি পোর্ট আবার মান্দালয়ে গিয়েছে, মান্দালয় থেকে ওখানে মাল্টিমোডাল রোডওয়ে, রেলওয়ে অ্যান্ড রিভারওয়ে তারা এটা ইউনিয়নে নিয়ে গেছে, কুনমিং এর সাথে সংযুক্ত করেছে। অর্থাৎ এইখান দিয়ে তারা কিন্তু তাদের যে তেলের পাইপলাইন বলি বা অন্যান্য গ্যাসের পাইপলাইন এবং অন্যান্য বাণিজ্য তারা এটা করছে, তাদের বাণিজ্যিক। এবং মংডুতে তারা মংডু ইকোনমিক জোন এবং মিয়ানমারের ভিতরে তাদের হিউজ ইনভেস্টমেন্ট। তো কাজেই তারা তো আগে তাদের বাণিজ্য মানে তাদের স্বার্থটা নিশ্চিত করবে। এখন আপনি যদি চায়নাকে বলেন আমার সমস্যা সমাধান করে দিতে, তো চায়নার যেহেতু এখানে একটা পার্টি আছে, মানে তার একটা ইন্টারেস্ট আছে, চায়না কি করবে, তার স্বার্থটা আগে নিশ্চিত করতে চাইবে। এবং সেই স্বার্থটা কিন্তু বাংলাদেশের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি মানে একেবারে সরাসরি যদি বলি, মানে চায়নার কাছে বাংলাদেশের থেকে মিয়ানমারের গুরুত্ব, ভৌগোলিক গুরুত্ব অনেক বেশি। বাংলাদেশের গুরুত্ব হয়তো বাণিজ্যিক কারণে, যেহেতু 18 কোটি মানুষের পপুলেশন, মানে মার্কেটটা 18 কোটি মানুষের মার্কেট, এই জন্য তার একটা স্বার্থ আছে। কিন্তু এর বাইরে যদি বলি, ভূরাজনীতিতে মিয়ানমারের যে অবস্থান, সেই অবস্থানগত কারণে ব্যাপক চাইনিজ স্বার্থ। এবং মিয়ানমার আপনি জানেন যে খনিজ সম্পদে অত্যন্ত সমৃদ্ধ একটা দেশ, এবং সেখানে রয়েছে রেয়ার মিনারেল আর্থ নামে একটা মানে অনেকগুলো খনিজ, যেগুলো পৃথিবীতে খুবই দুর্লভ প্রদত্ত। এবং সারা বিশ্ব এখন কিন্তু এই রেয়ার মিনারেল আর্থ হান্টিং এর জন্য, এক্সট্রাক্টের জন্য কিন্তু পাগল হয়ে গেছে, সবাই উদ্বিগ্ন হয়ে গেছে। কারণ এই যে পেট্রোলিয়াম ভিত্তিক যে অর্থনীতি, এইটা কিন্তু মানে এটার দিন শেষ হয়ে যাচ্ছে। তো সেইখানে আপনি সেই যে রেয়ার মিনারেল আর্থ, সেটা কিন্তু চায়না এককভাবে ওখান থেকে এক্সট্রাক্ট করছে। এখন আমেরিকা চায় সেখান থেকে নিতে, যদিও মানে ওইখানে ওর কাছাকাছি মিয়ানমারের ইন্ডিয়ান বর্ডার রয়েছে, কিন্তু প্রযুক্তিগত মানে ইয়ের কারণে, মানে দুর্বলতার কারণে ইন্ডিয়া এখান থেকে কোনো কিছু নিতে পারছে না। এখন এই যে সর্বশেষ, এখন আপনি জানেন যে কিছুদিন আগে, অল্প কয়েকদিন আগে, গত সপ্তাহে আর কি, আপনার মিয়ানমারে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ওই রেয়ার মিনারেল আর্থ যেখানে আছে কারেন বা কাচিনে, ওই জায়গাতে কিন্তু উনি ভ্রমণ করেছেন। এবং তিনি এখানে ইন্ডিয়া, যেহেতু
মানে মিয়ানমার থেকে এটা নিয়ে যাওয়া তার জন্য খুব কঠিন। ওনারা চেষ্টা করছেন ইন্ডিয়াকে মানে এখানে করা, আসাম এবং তার যে আছে নাগাল্যান্ড বা অরুণাচলের সাথে যে বর্ডারগুলো আছে সেই দিক দিয়ে এই মানে রেয়ার মিনারেলসগুলো নিয়ে ইন্ডিয়ার ভিতরে এক্সট্রা করা যায় কিনা সেই কাজগুলো তারা করছে। তো কাজেই আমরা এই যে শক্তিগুলো তারা এখানে তাদের নিজেদের স্বার্থের জন্য তারা লালায়িত বা তারা এখানে ফাংশন করছে, তাদের কাছে যদি আমি আমার সমস্যা নিয়ে যাই তাহলে তারা কি করবে? তারা এর মধ্যে তারা তাদের মানে স্বার্থটা নিশ্চিত করতে চাইবে। এবং শুরু থেকেই এই কাজটি হয়েছে। আমরা যখন আমেরিকার কাছে গেছি, আমেরিকা তার স্বার্থ এর ভিতরে ঢুকিয়ে দিয়েছে। আমরা যখন চায়নার কাছে গেছি, চায়না তার স্বার্থ ঢুকিয়ে দিয়েছে। আমরা যখন ইন্ডিয়ার কাছে গেছি, ইন্ডিয়ার স্বার্থ ঢুকিয়ে দিয়েছে। যার ফলে আবার এই তিন শক্তি এরা আবার মানে পরস্পরের সাথে আবার নানা রকম রাজনৈতিক এবং অর্থনৈতিক এবং ভূ রাজনৈতিক এবং সামরিক নিরাপত্তাগত নানা সমীকরণের ভিতরে তাদের বাদ বিবাদ সম্পর্ক এবং খারাপ সম্পর্ক রয়েছে, প্রতিযোগিতা রয়েছে, তাই না? তো সেই কারণে কিন্তু ওই সমস্যাটার একজন যখন এগিয়ে গেছে, চাইনিজ রাষ্ট্রদূত যখন এখানে এসে আপনার রোহিঙ্গাদেরকে নেয়ার জন্য বাস নিয়ে বসেছিল, আপনার রোহিঙ্গারা কিন্তু সেই বাসে ওঠে নাই। হ্যাঁ, কারণ কি? কারণ রোহিঙ্গাদের ভিতরে কাজ করছে আসলে মূলত আমেরিকা বা মানে অর্থাৎ পশ্চিমা যে আইএনজিও গুলো কাজ করছে, তারা দীর্ঘদিন মানে শত শত কোটি ডলার তারা এখানে মেডিকেলের নামে, এডুকেশনের নামে, ফুডের নামে তারা কিন্তু এখানে মানে করেছে। এখন তাদের বাজেটটা কমেছে, ইউএনডিপির প্রজেক্ট তারপরে তো আছে। তো সেই কারণে তারা করছে। তো যারা খাওয়াচ্ছে, যারা পড়াচ্ছে, যারা শিক্ষা দিচ্ছে, ইভেন যারা অনেক রোহিঙ্গাদেরকে তারা তো নিয়েও গেছে সিটিজেনশিপ দিয়ে, তো তাদের কথা শুনবে না চায়নার কথা শুনবে? যার ফলে হয়েছে কি, চায়না 2-3টা অ্যাটেম্প্ট নিয়েছে, সবগুলোই ব্যর্থ হয়েছে, একটা রোহিঙ্গাও কিন্তু ফেরত যায় নাই। তো আমরা যদি মানে রোহিঙ্গা সমস্যার সমাধান, আদৌ কি রোহিঙ্গারা ফিরতে চায় কিনা, হ্যাঁ রোহিঙ্গারা কি তাদের মাটিতে ফিরতে চায়? এইখানে আমি আপনাকে বলি, এখানে দুইটা মানে ব্যাপার আছে। মেইনলি যারা ধরেন, আমি নিজে রোহিঙ্গা ক্যাম্পে কাজ করে ঘুরে যেটা দেখেছি, যারা অবস্থা সম্পন্ন, অর্থাৎ রাখাইনে যারা অবস্থা সম্পন্ন ছিলেন, হ্যাঁ, তারা ফিরে যেতে চায়। কিন্তু রাখাইনে যার কিছু নাই, যিনি গরিব, ওখানে হয়তো খুব নিঃস্ব অবস্থায় ছিলেন, তিনি বাংলাদেশে এসে তার তো কোনো বাংলাদেশে মানে ওখানে তো কিছুই নাই, ওখানে ফিরে গিয়ে তার লাভ নাই। এখানে সে বসে থেকে এখানে সে ফ্রি রেশন পাচ্ছে, এখানে সে টুকটাক কাজ করার সুযোগ পাচ্ছে। এবং আপনি জানেন যে মিয়ানমারের যে মুদ্রার সাথে বাংলাদেশের মুদ্রার কিন্তু ব্যাপক মানে পার্থক্য রয়েছে। আমাদের এখানকার 1 টাকা, ওদের ওখানে 20 টাকা। তো আমাদের এখান থেকে যদি কেউ মানে অর্থাৎ 100 টাকা পায়, ওখানে গিয়ে গেলে তার কিন্তু 2000 টাকা হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো যার ফলে দেখা যাচ্ছে এটা কিন্তু আমাদের পর্যটনের উপর জীবনমানেরও উন্নয়ন হচ্ছে। এবং এটা কিন্তু আমাদের এই যে পর্যটন এবং শ্রম নির্ভর এর উপরে কিন্তু একটা বড় প্রভাব ফেলছে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, আপনি যদি মানে টেকনাফ, সেন্ট মার্টিন, কক্সবাজার, ইভেন চট্টগ্রাম শহরে যদি যান, আপনি দেখবেন যে সেখানে বিভিন্ন দোকানের কর্মচারী, অর্থাৎ লেবার বেজ, আপনার রেস্টুরেন্টের যে সমস্ত ওয়েটার বা কুক, এরা কিন্তু অধিকাংশ আপনার রোহিঙ্গা। হ্যাঁ, কারণটা কি? তাদেরকে 200 টাকা 300 টাকা দিলে তারা কিন্তু কাজ করছে। হ্যাঁ, কারণ তাদের ওখানে অনেক টাকা হয়ে যাচ্ছে, আর এবং তারা ফ্রি রেশন পাচ্ছে, ফ্রি খেতে পাচ্ছে। কিন্তু বাংলাদেশি একটা শ্রমিককে কিন্তু আপনার 1000 টাকার বা অন্তত 700-800 টাকার নিচে দিলে, মিনিমাম 700-800 টাকার নিচে দিলে কাজ করবে না। এখন যিনি ব্যবসায়ী, তিনি দেখছেন যে আমি 200 টাকা 300 টাকা দিলেই আমি যেহেতু আমি পাচ্ছি, শ্রমিক পাচ্ছি, তিনি কিন্তু কাজ করছে না। এই কারণে কিন্তু ওই অঞ্চলের যারা এই ধরনের শ্রম নির্ভর কাজের সাথে জড়িত, তারা কিন্তু মানে কর্মহীন হয়ে পড়েছে। এবং তারা দীর্ঘদিন ধরে প্রতিবাদ করছে। ওই যে আপনার টেকনাফ যে বন্দর আছে, বন্দরে যে আপনি জানেন বন্দরে বিপুল পরিমাণ লেবার প্রয়োজন হয়, তাই না? সেই লেবারের কাজটাও কিন্তু এই রোহিঙ্গারা একচেটিয়ে নিয়ে গেছে। এবং আমাদের যে রোহিঙ্গা ক্যাম্পগুলো আছে, সেই ক্যাম্পে কিন্তু আমি মানে এই সব রোহিঙ্গারা আমরা বলা আছে যে এখানে পাহারাদার, এভরিথিং সবকিছু আছে, কিন্তু মানে যারা সক্ষম পুরুষ তারা কিন্তু দিনের বেলায় এখানে কেউ থাকে না। তারা সবাই এখান থেকে বেরিয়ে নানা জায়গায় চলে যায় এবং রাতে ফেরত আসে। কেউ 2-3 দিন, 4 দিন, 5 দিন, 1 সপ্তাহ ফেরত আসে। তাদের তো ক্যাম্পের বাইরে যাবার কথা না, তাদের ক্যাম্পের বাইরে যাওয়ার কথা না, কিন্তু তারা এই কাজটা করছে। এবং খুব অবাক কাণ্ড, আমি যতবার রোহিঙ্গা ক্যাম্পে গিয়েছি বা আমাদের যারা ওখানে, আমাদের উখিয়াতে একটা অফিস আছে, ওখানে কিছু স্টাফ আছে, কক্সবাজারে বেশ কিছু লোকজন আছে, তারা যখন রোহিঙ্গা ক্যাম্পে যাতায়াত করে, তাদেরকে দেখা যায় যে প্রচন্ডভাবে চেক করে। অর্থাৎ বাংলাদেশি যারা, তাদেরকে কিন্তু খুব চেক করে।
কিন্তু ওই চেক পয়েন্টের সামনে দিয়ে আপনার রোহিঙ্গারা সিএনজি ভরে চলে আসতেছে 5 জন 7 জন, দেখলে বোঝা যায় এরা রোহিঙ্গা, কিন্তু তাদের গাড়ি কিন্তু পুলিশ থামায় না, তাদের গাড়ি কিন্তু আপনার বিজিবি থামাচ্ছে না, বাংলাদেশিদের চেক করে। কারণটা কি? এইটা ওই যে যেটা আমাদের দেশে হয় ম্যানেজ করা থাকে, এখানে চুক্তি থাকে, যেমন আমাদের বর্ডারে কিন্তু বর্ডার দিয়ে তো আসার কথা না, কিন্তু বর্ডার দিয়ে দেদারসে রোহিঙ্গারা শুধু আসছে না, যাচ্ছে। ক্যাম্পে যারা যে সমস্ত রোহিঙ্গারা থাকে তাদের একটা অংশ কিন্তু আবার ওখানে যায়, গিয়ে তাদের ওখানে যে ক্ষেতের ফসল বা অন্যান্য যা আছে ওইগুলো থেকে যাদের বিক্রি টিক্রি করে টাকা পয়সা নিয়ে আবার চলে আসতেছে। কিন্তু এটা কিন্তু অ্যাভেলেবল, তারা যাতায়াত করছে এবং যাচ্ছে এবং রাখাইনে যাওয়া আসা, রাখাইনে যাওয়া আসা, সেখানে কোনো প্রতিবন্ধকতা, সেখানে কোনো ওই ম্যানেজ করে প্রতিবন্ধকতা আছে, আপনি ম্যানেজ করলে কোনো না কিছু নাই। সেটা কি দুই বর্ডারকেই ম্যানেজ করতে হয় তাদের? এখন এখানে একটা ব্যাপার আছে, কারণ ওই যে মানে আমাদের যে এই ঘটনার পরে তো প্রথম কথা হলো যে এই বর্ডারটা তো অত্যন্ত দুর্গম এবং পাহাড়ি এবং খুব ডেন্সলি ফরেস্ট, তাই না, খুব মানে গহীন অরণ্য, যার ফলে এখানে যাওয়া আসাটা একটা মানে সম্পূর্ণরূপে পাহারা দেওয়াটা একটা কঠিনের একটা ব্যাপার আছে। আর 2 নম্বর হলো যে ধরেন ওই আমাদের সীমান্তেও যে মানে যথেষ্ট পাহারার একটা দুর্বলতা আছে, এবং মিয়ানমারে তো বিজেপি যারা ছিল তারা তো চলে গেছে, তারা তো আর এখন নাই, এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে। আরাকান আর্মিও আবার এখন আরসার ভয়ে তারা কিন্তু ওই যে আগে যেমন ওরা ছিল বাইরে, মানে অর্থাৎ ওরা ছিল বাইরে, বিজেপি বা মিয়ানমার আর্মি ছিল ক্যাম্পে, ওরা বাইরে নিয়ন্ত্রণ করতো। এখন কিন্তু ওই মিয়ানমার আর্মিকে তাড়িয়ে দেওয়ার পরে ওদের যে ক্যাম্পগুলো ওরা দখল করেছে, এখন সেখানে গিয়ে আরাকান আর্মি সেই ক্যাম্পের মধ্যে থাকে, আর আরসা আরএসও যে সমস্ত ওর বা অন্যান্য যে গ্রুপ আছে তারা কিন্তু বাইরে থাকে, যার ফলে তারা এই সুযোগটা করে দেয়, তাদেরকে মাধ্যম দিয়ে এটা হয়। এবং বিজেপি এটার সাথে আমাদের সীমান্ত, আমি নিশ্চয়ই বলবো আমাদের সীমান্তরক্ষী বাহিনীর একটা দুর্বলতা বা যোগসাজশ রয়েছে, এ নিয়ে কোনো সন্দেহ নাই। হ্যাঁ, এবং এই যে আপনি এখন বলেন যে মাদক, ইয়াবা পাচারের সাথে রোহিঙ্গারা জড়িত। আপনার এখন যে আরো যে ভয়ানক মাদক যেটা এলএসডি কে বলে বা ক্রিস্টাল মেথ বলে, এটা অত্যন্ত মূল্যবান, 1 কেজির দাম 1 কোটি টাকা। আপনি যদি 1 কেজি মিয়ানমার থেকে এখানে নিয়ে আসতে পারেন তাহলে তো আপনি, এবং অনেক রোহিঙ্গা যারা এক কাপড়ে এসছে তারা কিন্তু ওই মানে ক্যাম্পের ভিতরে ছোট ঘরে থাকে, কিন্তু তারা কোটি টাকার মালিক হয়ে গেছে ইতিমধ্যেই। অসংখ্য রোহিঙ্গা, একজন না, বিপুল পরিমাণ রোহিঙ্গা কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, এবং তারা এখন দেখা যাচ্ছে এই টাকার মালিক হয়ে তারা এখন আপনার কক্সবাজারে বা বিভিন্ন জায়গায় জমি কিনে তারা কিন্তু ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। তারা জমি কিনলো কিভাবে? এটা কিনছে, তারা কাগজপত্র তৈরি করছে, তারা পাসপোর্ট তো তৈরি করছে, তারা বাংলাদেশি পাসপোর্ট তৈরি করছে না। আমার পরিচিত খুব কাছের একটা ছেলে, সে আমার স্টাফ ছিল, সে এখন বাংলাদেশি পাসপোর্ট বানিয়ে সে টার্কিতে চলে গেছে। তো কাজেই আমি মানে ওকে ফোন, বস আমি আজকে চট্টগ্রামে আসছি পাসপোর্ট বানাতে, আমি খুব অবাক হতাম যে এটা কি করে, আমি নিজে আমাকে বলতো আমি চট্টগ্রাম আসছি পাসপোর্ট বানাতে। তারপর পাসপোর্ট বানানোর আগে তাকে এনআইডি বানাতে হয়েছে, তাই না? শুধু তো সরাসরি গেলেই তো পাসপোর্ট হয় না, তাকে আগে এনআইডি বানাতে হয়েছে, তাকে মানে পাসপোর্ট বানাতে হচ্ছে। আমি কিছুদিন আগে আমার পাসপোর্ট রিনিউ করতে এই যে ইয়েতে আপনার মানে এই যে ইকুরিয়া যাত্রাবাড়ি, এখানে যে ইকুরিয়া, সেখানে গিয়েছিলাম। তো সেখানে গিয়ে আমি যখন মানে দাঁড়িয়ে আছি, আমার সামনে যিনি ছবি তুলছে একটা ছেলে, তো সেই ছেলেকে দেখে বোঝা যাচ্ছে যে এটা মানে বাংলাদেশি বলে একটু সন্দেহ হয়। তো যিনি ছবি তুলছেন তিনিও তাকে প্রশ্ন করলেন আপনার বাড়ি কোথায়, বলে যে কেরানীগঞ্জ। তো বলে যে কেরানীগঞ্জের মানে ঢাকায়, বলছে ঢাকার আপনি 5টা থানার নাম বলেন, ও বলতে পারে না। তো বলছে বাড়ি কোথায়, কেরানীগঞ্জ। তো আপনার আশেপাশের কয়েকটা লোকের নাম বলেন, বলছে আপনার বাবার নাম কি, বাবার নাম বলতে পারে না, মায়ের নাম কি বলতে পারে না। হ্যাঁ, ও ওই মানে খাতা দেখতে চায়। হ্যাঁ, তো ওই যে যিনি ছবি তুলছেন তিনি বলছেন তুই তো পুরোপুরি রোহিঙ্গা রে, তো কোনো সন্দেহ নেই তুই রোহিঙ্গা। হ্যাঁ, ও বলছে, তারপরে তাকে বলছে তুমি বাংলাদেশের কয়েকটা জেলার নাম বলো, অন্তত 5টা জেলার নাম বলো। সে বাংলাদেশের 5টা জেলার নাম বলতে পারছে না। আপনি এটা চিন্তা করতে পারেন, একটা 18 বছর বয়সী একটা বাংলাদেশি ছেলে, মিনিমাম তো 18 বছর বয়স হবে, তো সে বাংলাদেশের 5টা জেলার নাম বলতে পারবে না, এটা কি হতে পারে? তো কাজেই ও বলছে যে তুই তো রোহিঙ্গা, তোর আমি দিব না। তারপরে দেখি যে একজন আসলো, কি তার সাথে কথাবার্তা বললো, ছবি টবি তুলে ছেড়ে দিলে। এটা তো আমি তো বুঝলাম যে এটা রোহিঙ্গা, কারণ কোনো বাংলাদেশি ছেলে বাংলাদেশের 5টা জেলার নাম বলতে পারবে না, অ্যাডাল্ট ছেলে, সে যত মূর্খ যত অশিক্ষিত হোক, এটা হতে পারে না। মানে 5টা অঞ্চলের নাম বললেও তো জেলার নাম, 5টা অঞ্চলের নাম বললে 5টা বিভাগের নাম বললেও তো হয়ে যায়। হ্যাঁ, 5টা বিভাগের নাম বলে হয়েছে। তো এইভাবে আমি আরেকটা কথাও বলি, আমি ইয়েতে ভাষাঞ্চরে গিয়ে একটা রোহিঙ্গাকে পেলাম, তার সাথে কথা বলছি। তো উনি বললো যে আমি যখন ঢাকা থেকে আসছি শুনলো, আমি বললো যে আমি ঢাকায় ছিলাম 3 মাস। তো আমি বললাম ঢাকায় কি করতেন? আমি রিক্সা চালাতাম। থাকতেন কোথায়? কমলাপুর স্টেশনে।
তো আমি বললাম যে আপনি এখান থেকে ঢাকায় চলে গেছেন, ফিরলেন কেন? বলে যে আমি ফিরলাম আসলে মূল সমস্যা হলো ভাষাগত কারণে লোকজন আমাকে চিনে ফেলে, আর কথার কারণে লোকজন আমাকে চিনে ফেলে। তো এই আমাকে লোকজন বলে, এই জন্য আমি কিছুটা আনসিকিউর ফিল করে আমি আবার ব্যাক করেছি। দ্যাট ইজ ওই ক্যাম্প থেকে ভাষাঞ্চলের একটা লোক, সে আপনার ঢাকায় এসে 3 মাস রিক্সা চালিয়ে আবার ফিরে গেছে। এটা সম্ভব। আমাদের নর্থ বেঙ্গলে পর্যন্ত রোহিঙ্গারা ধরা পড়েছে। তার মানে সারা বাংলাদেশে তারা ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে, এবং এই ছড়িয়ে পড়ছে ধীরে ধীরে। কিন্তু আবার ফেরতও দিতে চাচ্ছি যে এভাবে যদি ছড়িয়ে পড়ে কাদেরকে ফেরত পাঠাবো? না, ফেরত তো মানে আমরা মুখে বলছি ফেরত পাঠাবো, কিন্তু আপনি এই যে তো পাওয়া যাবে না, এই যে ডোনার এজেন্সিস যেগুলো, আপনি ডোনার এজেন্সিস এর যে প্রজেক্টগুলো ওখানে আছে সেগুলো দেখবেন সমস্ত সাস্টেনেবল না প্রজেক্ট। অর্থাৎ রোহিঙ্গাদেরকে এখানে কিভাবে অ্যাসিমিলেশন করা যায়, রোহিঙ্গাদেরকে কিভাবে এই মূল স্রোতধারার সাথে একীভূত করা যায়, সেইটা কিন্তু তাদের একটা মানে তাদের সমস্ত প্রজেক্টের লক্ষ্য কিন্তু সেটা মূলধারার সাথে সম্পৃক্ত করা। এবং আপনি আরো একটা ব্যাপার বলি, আপনি যেহেতু রোহিঙ্গাদের যে শিক্ষার যে ব্যবস্থাটা ছিল, সেখানে প্রাইমারি শিক্ষাটা থেকে শুরু করে সব সেকেন্ডারি শিক্ষার কিছু পর্যায় পর্যন্ত ছিল, এবং সেখানে তাদেরকে যেহেতু বাংলায় শিখতে দেয়া হয় না, মানে বাংলা ভাষা তাদেরকে শেখানো হয় না, তাদেরকে আপনার ইংরেজি এবং বার্মিজ ভাষায় শেখানো হয়। তো এই ইংরেজি ভাষায় শেখার কারণে আপনি রোহিঙ্গা একটা মোটামুটি 10, 12, 13, 14, 15 বছরের ছেলে, সে কিন্তু ফ্লুয়েন্টলি ইংলিশ বলে। আমি ক্যাম্পে গিয়ে দেখেছি 15 বছরের একটা ছেলে ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলছে। তো এই যে ইংলিশে কথা বলা, ইংলিশে যে পাওয়ার আমাদের দেশে, তো এই ছেলে যখন ইংলিশে কথা বলবে, ইংলিশ সে যখন তাকে ওইভাবে ওই এনজিও গুলো প্রশিক্ষিত করে তুলছে, তো আমাদের দেশের দেখা যাবে যে যেহেতু এখানে মানে দক্ষ এবং যোগ্য শ্রমিকের অভাব আছে, তো এদেরকে তো টেনে নিবে একটা সময়। এমনি আমাদের দেশের বিভিন্ন এরপরে কোনো না কোনো ভাবে একটা পাসপোর্ট বানাতে পারলে, আর যেহেতু প্রবাসী যে শ্রমবাজার, প্রবাসী শ্রমবাজার যেহেতু আপনার সেই জায়গায় তো আপনি নিশ্চয়ই সৌদি আরবে গিয়েছেন, সৌদি আরবে গেলেই দেখবেন যে যেখানেই যাবেন বলবেন কক্সবাজারের লোক, কিন্তু ভাই কক্সবাজারের কোথায়? কিছুক্ষণ কথা বললে বুঝবেন যে আসলে এটা কক্সবাজারের না, ওরা রোহিঙ্গা অনেক আগে বাংলাদেশি পাসপোর্ট বানিয়ে তারা কিন্তু ওখানে গিয়েছে। এখন যে সৌদি আরব থেকে বলা হচ্ছে যে 65,000 রোহিঙ্গাকে আপনার বাংলাদেশে মানে ফেরত পাঠানোর কথা বলা হচ্ছে, এরা কারা? এরাও তো ওখানে কক্সবাজার বলেই পরিচয় দিচ্ছে, তারা তো বাংলাদেশি, যেহেতু বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার। তো এইভাবেই তো আছে। তো এই পাসপোর্ট বানানোর প্রক্রিয়াটা বহুদিন আগে থেকেই ছিল। আবার এখন তো সাম্প্রতিক সময় দাতা গোষ্ঠীও তো কিছুটা মুখ ফিরিয়ে নিয়েছে, বিভিন্ন বাজেট তাদের বরাদ্দ কমে গেছে। এটিও তো আমাদের উপরে, অভ্যন্তরীণ অর্থনীতির উপরে বড় ধরনের চাপ সৃষ্টি হচ্ছে। তারা তো এটা চাইছে, তারা তো এটা পরিকল্পিতভাবেই চাইছে। তারা আগে প্রথমে ঢুকেছে এই ড্রোনের নামে, এখন তারা চাচ্ছে যেহেতু যখন একজন মানুষের আপনার ওখানে ফুড থাকবে না, তখন সে ছড়িয়ে পড়বে, তখন সে খাদ্যের সন্ধানে ছড়িয়ে পড়বে না। এটা তো খুব পরিকল্পিত একটা ঘটনা, এবং তখন আসলে কিছু বলাও যায় না অনেক। তখন আপনি কি আর শুনবেন না তো। আপনি একজন যিনি ক্ষুধার্ত, তাকে কি আপনি কোনো কিছু বলে রাখতে পারবেন? যিনি ক্ষুধার্ত তাকে কি আপনি আইন দিয়ে আটকাতে পারবেন? এগ্রেসিভ হয়ে যাবে। আইন দিয়ে আটকাতে পারবেন? আইন দিয়ে আটকালেও তো আপনার জেলখানায় রাখতে হচ্ছে, সেটা বলতেছি তো। কাজেই সেটা তো, আর আপনি এত লোককে তো আপনি জেলখানায় রাখতে পারবেন না। এই 11 তো তারা এখন তো এটা 15 লক্ষের উপরে। তো কাজেই এই 15 লক্ষ লোককে আপনি কোন জেলখানায় রাখবেন? এটা রাখা সম্ভব না, তাই না? তারপরে আবার এখানে আপনার বিভিন্ন ধরনের চরমপন্থার একটা ঝুঁকি আছে। এখানে খ্রিস্টান মিশনারিরা চরমভাবে কাজ করছে, যেটা আমাদের দেশে খুবই কম আলোচিত হয়। এখানে কিন্তু প্রচুর ওয়েস্টার্ন মিশনারিরা কাজ করছে কনভার্ট করার জন্য, রোহিঙ্গাদেরকে খ্রিস্টানিটিতে কনভার্ট করার জন্য, এবং তারা সেটা করছে। তো কাজেই এই যেহেতু তারা গরিব, তাদের সমস্যা আছে, এবং খ্রিস্টান হলে তাদেরকে লোভ দেখানো হয়, বিদেশে নিয়ে যাওয়া হবে, তো সেটাও কিন্তু ওখানে চলছে। কাজে এই সমস্যা, এবং আমাদের প্রাণ প্রক্রিয়া তো বেশ হুমকিতে আছে। হ্যাঁ, এইটা একটা মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। সেটা হলো যে আমাদের যে যখন রোহিঙ্গারা আসে, তখন আমাদের দেশের মানুষ মানে ওই যে মানে 1971 সালে আমরা যখন ভারতে গিয়েছিলাম, ভারতের মানুষ আমাদেরকে যেভাবে বাঙালি বলে জায়গা দিয়ে ঠাঁই দিয়েছিল না, নিজের বেডরুম শেয়ার করেছিল পশ্চিমবঙ্গের বাঙালিরা, এরকম হয়েছে তো, এরকম ঘটনা ছিল। আমরাও কিন্তু সেভাবে বাঙালি এবং মুসলিম এই দুইটা সেন্টিমেন্টের কারণে আমাদের দেশের মানে যেই জনগণ, তারা কিন্তু তার বসত বাড়ি, তার মানে জায়গা জমি, থাকবার ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়ে ওরা কিন্তু তখন বুঝতে পারে নাই যে এরা এভাবে থেকে যাবে, দখলদার হয়ে যাবে। হ্যাঁ, বা তারা তখন ভেবেছিল যে আসছে হয়তো 1 মাস 2 মাস 6 মাস পরে এরা চলে যাবে। আচ্ছা ঠিক আছে, বাঙালি মুসলিম
তাদেরকে আমি একটু জায়গা দিই, হ্যাঁ বিপদে পড়েছে, আমাদের ইসলাম ধর্মেও তো এই বিষয়গুলো আছে, তো সেই কারণে তারা সেই আবেগে কিন্তু কাজটা করেছে। এবং দেখা গেছে যে কিন্তু এই সংখ্যা যখন ব্যাপক হয়েছে, ওই যে আপনার উখিয়া এবং টেকনাফের যে রিজার্ভ ফরেস্ট গুলো এলাকা আছে, সেই বিপুল পরিমাণ বন ধ্বংস করে, পাহাড় ধ্বংস করে কিন্তু তাদেরকে সেখানে বসতি বানানো হয়েছে। তো এই বসতি বানানোর কারণে কিন্তু সেখানকার একটা পরিবেশগত সমস্যা তৈরি হয়ে গেছে এবং ইকোসিস্টেম হয়েছে। এবং সেখানে আরো একটা ব্যাপার আছে, আপনি যদি যান দেখবেন যে সেখানে যে মানে ওই যে মানে অর্থাৎ প্রত্যেকটা জিনিসের দাম ঢাকার থেকে বেশি, একটু সবজির দাম, একটু মাছের দাম, মানে উৎপাদন এবং সরবরাহের চেয়ে চাহিদা অনেক বেশি। তো তার কারণে কিন্তু সেটা লোকাল পিপল যারা তারাও এক ধরনের ক্রাইসিসের মধ্যে পড়ছে। এই চ্যালেঞ্জটা ওদের জন্য বড় হয়ে যাচ্ছে। আপনি জাস্ট একটা ওই যে মানে 3 হুইলার যেগুলো ব্যাটারি চালিত উঠে মানে 1-2 কিলোমিটার গেলে 50 টাকা ভাড়া দিতে হয়। তো এটা একজন লোকাল পিপলের জন্য কিন্তু একটা বার্ডেন, এটা তারপরে তারা যে কর্মসংস্থান পাচ্ছে না, সেটা সেক্ষেত্রে অন্তর্বর্তীকালীন আমরা কথা বলতে বলতে একবারে শেষ দিকে চলে আসছি। অন্তর্বর্তীকালীন সরকারও চেষ্টা করছে, তাদের আন্তরিকতা আছে এবং রাজনৈতিক দলগুলো অ্যাকসেপ্ট, পতিত ফ্যাসিস্ট ছাড়া সবগুলো রাজনৈতিক দলই কিন্তু রোহিঙ্গাদের বিষয়ে কনসার্ন ছিল শুরু থেকেই। এখন শেষ পর্যন্ত গতিগন্তব্য কি আমাদের আসলে? আমি খুব সংক্ষেপে শেষ করি। আমার কাছে কিন্তু অন্তর্বর্তী সরকারকে খুব আন্তরিক মনে হয় নাই। হ্যাঁ, শুধু একটা জিনিস আমি দেখলাম যে অন্তর্বর্তী সরকার মানে ক্ষমতা নেয়ার পরে একজন হাই ভ্যালু রিপ্রেজেন্টেটিভ রোহিঙ্গা বিষয়ে দায়িত্ব দিলেন। এই 1 বছরে অর্জনটা কি? আরো প্রায় 2 লাখ রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে, 50,000 সীমান্ত অপেক্ষা করছে। এই 1 বছরে আমাদের কি মানে আমরা কি করেছি? শুধু একটা ওখানে গিয়ে জাতিসংঘের মহাসচিবকে এনে আমরা একটা ইফতার খাইয়েছি এবং ওখানে একটা এই যেভাবে আওয়ামী লীগ মানে পলিটিক্যাল বক্তব্য দিত, আমাদের এই ইউনূস সরকারের যিনি প্রধান ডক্টর ইউনূস, তিনিও সেখানে একটা বক্তব্য দিলেন যে আগামী ঈদ রোহিঙ্গারা রাখাইনে করবে। আমি ওই দিন প্রথম শোনার পরে আমি ফেসবুকে পোস্ট দিয়েছিলাম যে এটা একটা অসম্ভব এবং অবাস্তব কথা, এটা সম্ভবই না। কারণ আমি জানি যে এটা ওনারা যেই রাস্তায় হাঁটছে সেই রাস্তা দিয়ে এটা সম্ভব না। এবং আজকে এই যে মানবিক করিডোরের নামে যে মানে রোহিঙ্গাদের নামে যেই একটা ইস্যু আমাদেরকে আনছে, যেটা আমাদের সীমান্তের জন্য একটা, এটা নিয়ে আজকে যেহেতু সময় নেই, ভবিষ্যতে যদি আপনি আবার কখনো ডাকেন, কারণ এগুলো অনেকগুলো সেগমেন্টে কথা বলার সুযোগ আছে, তো সেই বিষয়গুলো আজকে আর আমি যাচ্ছি না, সময় নেই। আপনি যেটা বললেন যে আমাদের মানে আমি আপনার প্রশ্নের উত্তর সংক্ষেপে বলে দিই যে আমাদের সরকারের, বর্তমান সরকারেরও উদ্যোগটাকে আমার আন্তরিক মনে হয় নাই। আমাদের যিনি হাই রিপ্রেজেন্টেটিভ, তিনি পরবর্তীকালে আমরা তাকে দেখলাম উনি বাণিজ্য নিয়ে কথা বলছেন, উনি পলিটিক্স নিয়ে কথা বলছেন, উনি পররাষ্ট্রনীতি নিয়ে কথা বলছেন, নানা বিষয় নিয়ে উনি এনগেজ হয়ে গেছেন। কিন্তু তার যেটা মূল অ্যাপয়েন্টমেন্ট, প্রথম অ্যাপয়েন্টমেন্ট, সেটার ব্যাপারে আমি কোনো অর্জন দেখি না। একটা সম্মেলন জাতিসংঘে হওয়ার কথা, এটা আগামী মাসে সেটা শুনতে পাচ্ছি, এছাড়া আমি আর কোনো দেখি না। রাজনৈতিক দলের সেই সম্মেলনে কোনো সফলতা আসবে কিনা সেটাতে আমি আসছি। রাজনৈতিক দলের কথা যেটা বললেন সেটা হলো যে আমি আমাদের দেশের রাজনৈতিক দলগুলোকে রোহিঙ্গা বিষয়ে খুব বেশি সচেতন হতে, খুব বেশি কথা বলতে দেখি নাই। বিএনপিকে দেখেছি তারা 3টা সেমিনার করেছে, তাদের মতো করে একটা রাজনৈতিক বক্তব্য তারা দিয়েছে, বয়ান তৈরি করেছে, সেটা মোটামুটি আমি ঠিক আছে। কিন্তু যদি নির্বাচিত হওয়ার পরে এই বয়ানের উপরে বিএনপি কতটুকু থাকবে বা কতটুকু অ্যাচিভ করতে পারবে, সেটা হয়তো মানে যদি নির্বাচন হয় হয়তো কিছু আমরা দেখতে পাবো। কিন্তু এই যে সম্মেলনের কথা বলছেন, এই সম্মেলনের ক্ষেত্রেও মানে অবজেক্টিভটা কি? আমার অবজেক্টিভ এবং আমার লক্ষ্যটা তো আমাকে ভাবতে হবে যে আমি চাই কিনা, এবং আমার শক্তিটা বিশ্বের কেউ এসে আমার সমস্যার সমাধান করে দেবে না, আমাকে চাইতে হবে, আমাকে আমার রাস্তায় আগে যেতে হবে। আপনি দেখেন, আমি একটা ছোট্ট উদাহরণ দিই। জাতিসংঘে যখন মানে পাকিস্তানের যে পানি সমস্যা যখন ইন্টারন্যাশনাল কোর্টে যখন ছিল, তার রায় হওয়ার একদিন আগে পাকিস্তানের সেনাপ্রধান বললেন যে ওদেরকে আগে বানাইতে দাও, তারপর আমি 10টা মিসাইল মেরে ওইটা বাঁধ ভেঙে দেব। এবং এরপরে রায় কিন্তু পাকিস্তানের পক্ষে গিয়েছে। অর্থাৎ আপনার নিজের সক্ষমতা যখন আপনি অ্যাপ্লাই করতে পারবেন, তখন ইন্টারন্যাশনাল মহলও আপনার পাশে দাঁড়াবে। আপনি যখন নিজের সক্ষমতা দিয়ে এটাকে অ্যাপ্লাই করতে না পারবেন, আপনি শুরু করেছিলেন যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিষয়, আমি সেই জায়গা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। রোহিঙ্গা সমস্যার সমাধানের জন্য আমাদেরকে জিয়াউর রহমানের পথে যেতে হবে। জি, ধন্যবাদ আপনাকে মেহেদী হাসান পলাশ।
প্রিয় দর্শক, আমরাও বিশ্বাস করি আসলে রোহিঙ্গা সংকট দীর্ঘদিন জিইয়ে রেখে বাংলাদেশের একটি অঞ্চলের প্রাণ প্রকৃতি যেমনি ধ্বংসের মুখে বা হুমকির মুখে, ওই অঞ্চলের মানুষও কিন্তু কর্মহীন হয়ে পড়ছে। এর প্রভাব পড়ছে আমাদের অর্থনীতিতে এবং আমাদের আরও নানান ধরনের ক্রাইসিস আমাদের মোকাবেলা করতে হচ্ছে এবং এটি আরও প্রকট হবে বলে আমরা মনে করি। কারণ আন্তর্জাতিক শ্রমবাজারেও এই রোহিঙ্গা সম্প্রদায় সবচেয়ে বেশি ভাগ বসাচ্ছে, যেটি আমাদের অর্থনীতিতে আরও বড়, বিশেষ করে রেমিটেন্সে আরও বড় হুমকি হয়ে দাঁড়াবে। আমরা আজকের অনুষ্ঠানে বা আলোচনার মাধ্যমে প্রত্যাশা করি রাজনৈতিক কার্ড নয় এবং রাজনৈতিক তরিপার হওয়ার জন্যও নয়, প্রকৃত সমাধানের লক্ষ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন অনেক বেশি জরুরি। সেটি বাংলাদেশের অর্থনীতি, নিরাপত্তা এবং আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার এবং পরবর্তীতে যারা নির্বাচিত সরকার হয়ে আসবেন এবং রাজনৈতিক দলগুলো সবাইকে একসুরে কথা বলতে হবে এবং আন্তর্জাতিক মহল যাতে বাধ্য হয় এই সংকট সমাধানে আমাদের পাশে এসে আন্তরিকতার সাথে দাঁড়াতে, সেই ধরনের কার্যক্রম হাতে নিয়ে এগোতে হবে। নিশ্চয়ই সবাই মিলে সেই কার্যকর পদক্ষেপ নেবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল জেডের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।